এখন আমরা আমাদের দ্বিতীয় যে খনিজ সম্পদ খনিজ তেল, বাংলাদেশে তো আসলে তেল সমৃদ্ধ দেশ না, কারণ বাংলাদেশ সৌদি আরব ইরাক ইরানের মতো জায়গা না। তো বাংলাদেশে কিন্তু তেল খুব বেশি একটা নাই, খুব কম পরিমাণে একটু পাওয়া গেছে তেল। তো সেটা একটু দেখি কোথায়। সিলেট জেলার হরিপুরের যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে, রশিদপুর ও তিতাস গ্যাস ক্ষেত্রে সামান্য পরিমাণ খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। হরিপুর, রশিদপুর আর তিতাস, হরিপুর, রশিদপুর আর তিতাসে সামান্য পরিমাণ, খুব কম পরিমাণ একটু তেলের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মৌলভীবাজার জেলার বরমচালে, মৌলভীবাজার জেলার বরমচালে একটি তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। তো বাংলাদেশে যদি কেউ বলে বাংলাদেশে আবিষ্কৃত প্রথম তেল ক্ষেত্র কোনটি, মৌলভীবাজারের বরমচালে হচ্ছে তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশে 1986 সালে তেল ক্ষেত্র উত্তোলন শুরু হয়, তেল উত্তোলন শুরু হয় এবং 1994 সালে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। জাস্ট এটা মনে রাখলেই হবে, এছাড়া দরকার কিচ্ছু নাই। বাংলাদেশে খুব বেশি একটা তেল নাই, সো তেল নিয়ে বেশি একটা প্রশ্ন আসে না, গ্যাস নিয়েই বেশি আসে। এরপর আসি কয়লা, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসবে। জয়পুরহাট জেলার জামালগঞ্জ, রংপুর জেলার খালাসপীর, নওগাঁর পত্নীতলা, দিনাজপুর জেলার বড়পুকুরিয়া, ফুলবাড়িয়া, দিঘিপাড়া, সুনামগঞ্জ জেলার লালঘাট, টাকেরহাট প্রভৃতি স্থানে উন্নত মানের বিটুমিনাস এবং লিগনাইট কয়লা পাওয়া যায়। কয়লার কিন্তু আবার টাইপস আছে, লিগনাইট কয়লা আছে, লিগনাইট কয়লা আছে, বিটুমিনাস কয়লা আছে, অ্যানথ্রাস কয়লা আছে। তো এই টাইপগুলোর ভিতরে বাংলাদেশে কিন্তু মোটামুটি উন্নত মানের কয়লাই কিন্তু পাওয়া যায়। তো এগুলোর মধ্যে বাংলাদেশের সব থেকে বেশি কয়লা পাওয়া যায়, এত বেশি কিছু পড়ার দরকার নাই। বাংলাদেশের সবচেয়ে বেশি কয়লার খনি হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনি। সেটা কোথায়? সেটা দিনাজপুরে অবস্থিত। ফরিদপুরের চান্দাবিল, বাগিয়াবিল, খুলনা অঞ্চলের কোলাবিল, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ প্রভৃতি স্থানে আছে পিট কয়লা পাওয়া যায়। পিট কয়লা কিন্তু আসলে উন্নত ধরনের না, ওইটা আছে নিম্নমানের, একেবারে নিম্নমানের কয়লাগুলাকে বলা আছে পিট কয়লা। তো যদি কেউ কখনো প্রশ্ন করে বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি কোথায় অবস্থিত, একেবারে সহজ উত্তর হবে কি, বড়পুকুরিয়া। কঠিন শিলা, এখন একটু কঠিন শিলা দেখি কোথায় কোথায় পাওয়া যায়। কঠিন শিলা পাওয়া যায় বেসিক্যালি রংপুর জেলার বদরগঞ্জ, দিনাজপুর মিঠাপুকুর, দিনাজপুরের পার্বতীপুরে, দিনাজপুর জেলার পার্বতীপুরের মধ্যপালায় কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে। রংপুর আর আছে দিনাজপুর অঞ্চলে আছে কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে। দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার খনির আয়তন 1.44 বর্গ কিলোমিটার। চুনাপাথর, চাকেরহাট, চুনাপাথরটা আসলে পাওয়া যায় কোথায়? চাকেরহাট, লালখাট, জাফলং, ভাঙ্গারহাট, জকিগঞ্জ, জয়পুরহাট, জামালগঞ্জ, সেন্ট মার্টিন দ্বীপ, সীতাকুণ্ডে চুনাপাথর পাওয়া গেছে। জায়গাগুলো মনে রাখতে হবে, স্পেশালি মনে রাখতে হবে আছে জামালগঞ্জ, সেন্ট মার্টিন দ্বীপ, সীতাকুণ্ড আর জকিগঞ্জ। এই কয়েকটা পয়েন্ট একটু বেশি মনে রাখতে হবে। চুনাপাথর পাওয়া গেছে চাকেরহাটে, লালঘাট, জাফলং, ভাঙ্গারহাট, জকিগঞ্জ, জয়পুরহাট, জামালগঞ্জ, সেন্ট মার্টিন দ্বীপ, সীতাকুণ্ডে এটা মনে রাখতে হবে। সীতাকুণ্ড, সেন্ট মার্টিন এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু চুনা পাথর পাওয়া গেছে। এরপর আছে চীনামাটি বা শ্বেতমাতৃকা। চীনামাটি বেসিক্যালি আছে নেত্রকোনার গর্ভ। চীনামাটি বেসিক্যালি পাওয়া যায় কোথায়? নেত্রকোনা জেলার বিজয়পুরে। চীনামাটি পাওয়া গেছে নেত্রকোনা জেলার বিজয়পুরে, নওগাঁর পত্নীতলা, দিনাজপুরের পার্বতীপুরে চীনামাটির পাওয়া যায়। বেসিক্যালি নেত্রকোনাটা একটু বেশি গুরুত্বপূর্ণ, সো এটা একটু ভালো করে মনে রাখতে হবে। সিলিকা বালির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে হবিগঞ্জে, সুনামগঞ্জে, দিনাজপুরে। বেসিক্যালি আছে এই দুইটা জেলার নাম ভালো করে মনে রাখতে হবে, হবিগঞ্জ আর সুনামগঞ্জ। এই দুইটা জায়গায় কিন্তু বেশি পাওয়া যায়। তাই সিলিকা বালি পাওয়া যায় হবিগঞ্জের নয়াপাড়া, সাতিয়ান, শাহবাজার, সুনামগঞ্জের টাকেরহাটে, চট্টগ্রামের দোহাজারি, গারো পাহাড়ে, কুমিল্লা 14 গ্রামে, দিনাজপুরের পার্বতীপুরে সিলিকা বালি পাওয়া যায়। এত কিছু ভাই দরকার নাই, জাস্ট শুধু মনে রাখবে একটা কথাই, সেটা হচ্ছে সুনামগঞ্জ আর হবিগঞ্জে সিলিকা বালি পাওয়া যায়। এরপর আছে তেজস্ক্রিয় বালু, এটা পাওয়া যায় আছে কক্সবাজার সমুদ্র সৈকতে। কক্সবাজারের সমুদ্র সৈকতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ জেলা যেহেতু একটা, নামটাও পড়া লাগবে। কক্সবাজারের সমুদ্র সৈকতে পাওয়া যায় তেজস্ক্রিয় বালু। এদেরকে কালো সোনা বলা হয়, ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক গোল্ড বলা হয়। এটাকে কি বলা হয়? ব্ল্যাক গোল্ড বলা হয়। ব্ল্যাক গোল্ড বলা হয় কাকে? তেজস্ক্রিয় বালুকে। এগুলোর মধ্যে জিরকন,
ইলমেনাইট, মোনাজাইট, জাহেরাইট উল্লেখযোগ্য। বাংলাদেশের বিশিষ্ট ভূমিবিজ্ঞানী এম এ জাহের আবিষ্কৃত পদার্থটি কি? তার নাম অনুসারে জাহেরাইট নাম রয়েছে, রাখা হয়েছে আর কি। একজনের নাম অনুসারে আসলে নামকরণ করা হয়। যেমন বোসম কণা, তোমরা হয়তো অনেকে শুনছো বোসম কণা। এই বোসম কণাটা বেসিক্যালি WZ বোসম, দুর্বল নিউক্লিয় বলের যে বাহক কণা WZ বোসম, এই বোসম কণা নামকরণ কিন্তু করছেন সত্যেন্দ্রনাথ বোস। তার নাম সে অনুসারে আসছে বোসম কণা। তো বোসম কণা এই যে নামকরণ যেমন করা হয়েছে, কালো সোনা এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড, এটার নামকরণ করা হয়েছিল। এটা কিন্তু তেজস্ক্রিয় বালুকে বলা হয়। তেজস্ক্রিয় বালু পাওয়া যায় কক্সবাজারে। জাস্ট দুইটা প্রশ্ন, তেজস্ক্রিয় বালু পাওয়া যায় কক্সবাজারে, একে বলা হয়েছে কালো সোনা বা ব্ল্যাক গোল্ড। ওকে, এরপর কি আছে দেখি, নুড়ি পাথর। নুড়ি পাথর কোথায় কোথায় পাওয়া যায়? খুব কয়েকটা জায়গায় পাওয়া যায়, যার কারণে এটা পড়তে হবে। প্রথমে সিলেট, পঞ্চগড়, লালমনিরহাটে এখানে আছে নুড়ি পাথর পাওয়া যায়। সিলেট, পঞ্চগড়, লালমনিরহাট এই তিনটা জেলাতে আছে নুড়ি পাথর পাওয়া যায়। পরীক্ষায় সব থেকে বেশি আসছে গন্ডক থেকে। গন্ডক হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গন্ডক কোথায় পাওয়া যায়? কুতুবদিয়ায়, চট্টগ্রামের কুতুবদিয়ায় গন্ডকের খনি অবস্থিত। এটা বেশি আসছে, এই প্রশ্নটা বেশি আসছে, আমি বারবার বলতেছি, এটা মাথার মধ্যে রাখতেই হবে। কুতুবদিয়াতে গন্ডকের খনি আছে, বাংলাদেশের কুতুবদিয়াতে গন্ডকের খনি আছে। তামা, বাংলাদেশের তামা খুব বেশি একটা অঞ্চলে পাওয়া যায় না, যেমন পাওয়া গেছে রংপুর জেলার রানীপুকুরে, আর দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলাও পাওয়া গেছিল। আর রংপুরের পীরগঞ্জ আর রানীপুকুর এই দুইটা জেলায় আছে তামা পাওয়া যায়। তামা পাওয়া গেছে রংপুর আর দিনাজপুরে। রংপুরের কোথায়? পীরগঞ্জ আর হচ্ছে রানীপুকুর। আর দিনাজপুরের মধ্যপাড়ায় হচ্ছে তামা পাওয়া গেছে। তামা কোথায় পাওয়া গেছে এটা কিন্তু লাগবে। ইউরেনিয়াম দিয়ে একটা দেশের শক্তি বিবেচনা করা হয়। যে দেশের ইউরেনিয়াম যত বেশি সমৃদ্ধ সেই দেশ তত বেশি শক্তিশালী। তো বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গেছে এমন জেলার নাম হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজার জেলার কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে কোথায়? তাইলে মৌলভীবাজার জেলার কুলাউড়া পাহাড়ে। খনিজ বালি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, দুইটা জায়গায় পাওয়া যায়, কুতুবদিয়া আর টেকনামে খনিজ বালির সন্ধান পাওয়া গেছে। এই নামগুলা গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আসবে। ইউরেনিয়াম কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ যে দেশের ইউরেনিয়াম যত বেশি সমৃদ্ধ সেই দেশ তত বেশি পারমাণবিকভাবে শক্তিশালী। সেই দেশকে কিন্তু অন্যান্য দেশেও কিন্তু প্রচুর পরিমাণে ভয় পায় যে ওই দেশটা কি না কি করে ফেলতে পারে। সো ইউরেনিয়ামের যে সন্ধান বা পাওয়া গেছে কোথায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা মাথার মধ্যে কিন্তু ভালোভাবে রাখতে হবে, এটা কিন্তু আসবেই। ওকে, এরপরে চলে যাই যে তথ্য কণিকাগুলো আমরা একটু দেখি কি কি তথ্য কণিকা আমাদের এখন পড়তে হবে। প্রথম যেটা আছে, সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? বাংলাদেশের সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি আছে বঙ্গোপসাগরে অবস্থিত। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের গ্যাস ক্ষেত্রের মধ্যে সমুদ্র অবস্থিত কয়টি? বাংলাদেশের সমুদ্রে অবস্থিত গ্যাস ক্ষেত্র হচ্ছে 2টি। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের চুনাপাথরের উৎস, চুনাপাথর বেসিক্যালি পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে টাকেরহাট আর জাফলং। জাফলং হচ্ছে সিলেটে আর টাকেরহাট হচ্ছে সুনামগঞ্জে। আর হচ্ছে সিলেটে কি? জাফলং। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। বাংলাদেশে গন্ধকের, এটা মনে রাখবেন, গন্ধকের সন্ধান পাওয়া গেছে কোথায়? কুতুবদিয়ায়। এই দুইটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কুতুবদিয়াটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ যে কয়লা খনি, আমি বলছিলাম সর্ববৃহৎ, এই শব্দটা দেখেই বোঝা যাচ্ছে সর্ববৃহৎ। এটা হবে দিনাজপুর জেলার পার্বতীপুরে। সবচেয়ে বড় কয়লা খনি হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নাম হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটাতে সহযোগিতা করতেছে রাশিয়া সহযোগিতা করতেছে। এবং কি পরিমাণ গুরুত্বপূর্ণ এটা বলে বোঝানো যাবে না, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হবে। দেশের একমাত্র বায়ু বিদ্যুৎ প্রকল্প, এটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো একটু মনে রাখবেন। বায়ু বিদ্যুৎ প্রকল্প, বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন, এটা কোথায় চালু হয়েছে? ফেনী সোনাগাজীতে। বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হবে দিনাজপুরের বড়পুকুরিয়া। কয়লা উৎপাদন কেন্দ্র এটা হচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়াতে অবস্থিত, মনে রাখতে হবে।
এরপরে যেটা বলতে হবে, চীনামাটি মজুদ রয়েছে কোথায়? চীনামাটি বলছিলাম, চীনামাটি মিন্স হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনার বিজয়পুরে চীনামাটির মজুদ রয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের কক্সবাজার সমুদ্র উপকূলে ইনানি নামক স্থানে পারমাণবিকের খনিজ সন্ধান পাওয়া গেছে। তাহলে পারমাণবিক খনিজ পদার্থ এটা পাওয়া গেছে কোথায়? ইনানি নামক স্থানে। ইনানি নামক স্থানে, ঠিক আছে। বাংলাদেশে ইউরেনিয়ামের আকরিকের সন্ধান পাওয়া গেছে মৌলভীবাজারের কুলাউড়ায়। মৌলভীবাজারের কুলাউড়ায়, সাল দরকার নাই, মৌলভীবাজারের কুলাউড়ায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। জাস্ট এই লাইনটা মনে রাখতে হবে, খুবই ম্যাজিক একটা পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওকে, প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রকৃতিতে হাইড্রোকার্বন। প্রকৃতিতে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মিনিস হচ্ছে, হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, কার্বন মানে হচ্ছে কার্বন সি। তো যেহেতু হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান আছে মিথেন CH4, তাহলে হাইড্রোজেন আর কার্বন দিয়ে যেহেতু গঠিত হয়েছে, তাই তার নাম হয়েছে হাইড্রোকার্বন। এরপরে একটা অ্যাব্রিভিয়েশন আছে এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিএনজি। আমরা তো কত রাস্তাঘাটে কত জায়গায় যাই বলে আর সিএনজি তে চলে আসছি। এই সিএনজিটা কি আসলে? সিএনজি মিন্স হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। সিএনজি মানে কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এলপিজি মানে হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। একটা হচ্ছে সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস, আর একটা হচ্ছে এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। বাংলাদেশে যে গ্যাস আছে তার অধিকাংশই ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে, ঠিক আছে। এই দুইটা জিনিস কিন্তু লাগবে, অ্যাব্রিভিয়েশন দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আছে কোথায় কোনটি বেশি পাওয়া যায়, এটা আমরা একটু দেখি কি কি আছে। প্রথমে আছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস বেসিক্যালি কোথায় বেশি পাওয়া যায়? একটা হচ্ছে তিতাস, ব্রাহ্মণবাড়িয়া, এখানে সব থেকে বেশি পাওয়া যায়। তিতাস, ব্রাহ্মণবাড়িয়ায় সব থেকে বেশি পাওয়া যায়। খনিজ তেল, খনিজ তেল পাওয়া যায় হচ্ছে হরিপুর, সিলেটে। খনিজ তেল কোথায় পাওয়া যায়? হরিপুর, সিলেটে, এটা গুরুত্বপূর্ণ। চুনা পাথর, চুনা পাথর বারবার বলতেছি, সিলেটে টাকের ঘাট। টাকেরহাট হচ্ছে সিলেট না, এটা বেসিক্যালি সুনামগঞ্জ অবস্থিত। টাকেরহাট পাশাপাশি সিলেট আর সুনামগঞ্জ কাছাকাছি থাকায় সিলেটের টাকেরহাট, জাফলং, সেন্ট মার্টিন, এইখানেই হচ্ছে বেসিক্যালি চুনা পাথর পাওয়া যায়। প্রবাল পাথর, প্রবাল দেখে বোঝাই যাচ্ছে প্রবাল দ্বীপ বলাই কাকে? সেন্ট মার্টিনকে। তাহলে প্রবাল পাথর এটাও সেন্ট মার্টিনেই পাওয়া যাবে। তো প্রবাল পাথর পাওয়া যায় সেন্ট মার্টিনে। চীনামাটি, চীনামাটি পাওয়া যায় কোথায়? বিজয়পুরে। জাস্ট এই পয়েন্টটাই মনে রাখবেন, চীনামাটি পাওয়া যায় বিজয়পুরে। পত্নীতলার, পোর্ট পাটিয়া এসবের দরকার নাই, পটিয়ার দরকার নাই, জাস্ট মনে রাখবেন চীনামাটি পাওয়া যায় বিজয়পুরে। এরপরের প্রশ্নটা একটু দেখি, কয়লা, গুরুত্বপূর্ণ। কয়লা বেসিক্যালি বেশি পাওয়া যাচ্ছে বড় পুকুরিয়া, এটা হচ্ছে তোমার দিনাজপুরে অবস্থিত। দিঘিপাড়া, দিনাজপুর এবং জয়পুরহাটে, দিঘিপাড়া, জয়পুরহাটে কিন্তু পাওয়া যায়। কঠিন শিলা, কঠিন শিলা বেসিক্যালি পাওয়া যাচ্ছে রংপুরের বদরগঞ্জে আর দিনাজপুরের মধ্যপাড়ায়। রংপুরের বদরগঞ্জ, দিনাজপুরের মধ্যপাড়া, এই দুই জায়গায় আছে কঠিন শিলা পাওয়া যায়। তেজস্ক্রিয় বালু, যেটা বাংলাদেশে কালো সোনা নামে পরিচিত, একটু আগেই বলছি কালো সোনা নামে পরিচিত। এই কালো সোনা এটা পাওয়া যায় হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। কক্সবাজারের সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় বালু পাওয়া যায়। ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে কুলাউড়া পাহাড়, মৌলভীবাজারে। কুলাউড়া পাহাড়, মৌলভীবাজারে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়া গেছে। সিলিকা বালি এটা পাওয়া গেছে 14 গ্রাম, কুমিল্লা, শাহাজিবাজার, হবিগঞ্জ, এইখানে পাওয়া গেছে সিলিকা বালি। সো সিলিকা বালি কোন জায়গায় পাওয়া গেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কোথায় বেশি পাওয়া যায় সেটা কিন্তু বারবার বলতেছি, এটা কি হবে? কোথায় সিলিকা বালি পাওয়া গেছে? 14 গ্রাম, কুমিল্লা, শাহাজিবাজার, হবিগঞ্জ। শাহাজিবাজার, হবিগঞ্জে পাওয়া গেছে। এখন আমরা যেটা পড়বো, আমাদের কৃষি সম্পদ শেষ, শিল্পক্ষেত্র আমাদের কোথায় কি পাওয়া যায় এটাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বনজ সম্পদ। বাংলাদেশের যে বন টন আছে সেগুলা নিয়ে একটু আমাদেরকে জানতে হবে। তো বনগুলো আসলে বাংলাদেশে যে পরিমাণে বন থাকার কথা, আসলে সেই পরিমাণে কিন্তু আসলে বন নাই। বিভিন্ন কারণে বাংলাদেশের জনগণ এত বেশি যে বন কেটে এখন কিন্তু সাফ করে ফেলতেছে। পৃথিবীর ফুসফুস বলা হয় যে অ্যামাজনকে, সেই পৃথিবীর ফুসফুসের সেই অ্যামাজনকেই কিন্তু বর্তমানে কেটে উজাড় করে দিচ্ছে। পৃথিবীর ফুসফুস যে অ্যামাজনটা বেসিক্যালি হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা যে অঞ্চলটা আছে, প্যারাগুয়ে, ওই অঞ্চলে অবস্থিত। সেই অ্যামাজনের সেই অঞ্চলটাকে ব্রাজিল যে পরিমাণে কি পরিমাণে কাটছে, ওদের দেশের সরকার তো একেবারে ঘোষণাই দিয়ে কাটছে যে ওই বন কাটতে হবে, না কাটলে শাস্তি। তো সেই পৃথিবীর ফুসফুস অ্যামাজনকে কেটে ধ্বংস করে দিচ্ছে। আর বাংলাদেশের ফুসফুস, যে ফুসফুস মানে লাং, সুন্দরবন,
সেটার অবস্থা কি তাহলে চিন্তা করে দেখেন। সো যাই হোক, বাংলাদেশে মোট ভূমির পরিমাণ হচ্ছে, বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ হচ্ছে 25 লক্ষ হেক্টর বা 25,000 বর্গ কিলোমিটার প্রায়। বাংলাদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ হচ্ছে 0.02 হেক্টর, 0.02 হেক্টর। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের মোট ভূমির শতকরা 25 ভাগ, অর্থাৎ যে জমি থাকবে, যদি কারো যদি 100 বিঘা জমি থাকে তার 25 বিঘা হচ্ছে বন থাকা উচিত, 25 বিঘা কি থাকতে হবে, বন থাকতে হবে। বাট বাংলাদেশে কিন্তু তার এখন নাই। সরকার হিসেবে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 17.05%। দেখেন কতটা ডিস্টেন্স, প্রায় হচ্ছে 8%, 6.5% কিন্তু কম, 7.5% কিন্তু কম, কতটা ডিস্টেন্স। তো বনভূমি থাকা প্রয়োজন ছিল শতকরা 25 ভাগ। সরকারি হিসাবে বাংলাদেশে মোট বনভূমি রয়েছে 17.50%। তার মানে কতটা কম আছে। বাংলাদেশের বনভূমিকে অঞ্চলগুলাকে মোট 4টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল মানে তো বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে পাহাড় কোন কোন জায়গায় আছে, সিলেট, আর আছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম মিন্স হচ্ছে ওই যে 3টা জেলা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম মিন্স হচ্ছে 3টা জেলা। প্রথমে আছে বান্দরবান, 2 নাম্বার আছে খাগড়াছড়ি, আর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে রাঙামাটি। এই 3টা জেলা হচ্ছে কি পার্বত্য চট্টগ্রাম। এই আর কক্সবাজারেও কিছুটা পাওয়া যায়। তো সব মিলে ওই অঞ্চলটাই হচ্ছে বেসিক্যালি আমাদের পাহাড়ি বনাঞ্চল পাওয়া যায়, পাহাড়ি বনাঞ্চল পাওয়া যায়। এরপর আছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ হচ্ছে দক্ষিণবঙ্গের 5টা জেলার সাথে ম্যানগ্রোভ সংযুক্ত। জেলা 5টা কি কি তো লিখে দিচ্ছি। সাতক্ষীরা, প্রথমে আছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে পটুয়াখালী। এই 5টা জেলার সাথে হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি অবস্থিত। বাংলাদেশের যে ম্যানগ্রোভ বন আছে তার 62% বাংলাদেশে অবস্থিত, বাকি 38% হচ্ছে ভারতে অবস্থিত। যেহেতু ভারতে 38% আর বাংলাদেশে 62%, এই 62% আবার 5টা জেলায় বিভক্ত। প্রথমে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা এবং পটুয়াখালী, এই 5টা জেলাতে হচ্ছে সুন্দরবন অবস্থিত। ওকে, এরপর হচ্ছে সমতল এলাকার শালবন, আর লাস্টে রয়েছে আছে গ্রামীণ বন। গ্রামীণ বন এটা বেসিক্যালি হচ্ছে নতুন ভাবে সৃষ্টি করা, আর শালবন এটা মূলত পাওয়া যায় আছে ময়মনসিংহ অঞ্চলে। যে শালবনের যে বনগুলো আছে গাজীপুর অঞ্চলে, ময়মনসিংহে প্রচুর পরিমাণ, এবং গাজীপুর, এই অঞ্চলগুলাতে প্রচুর পরিমাণে যে অঞ্চলগুলা, এই অঞ্চলে প্রচুর শালবন পাওয়া যায় বা শাল বৃক্ষ পাওয়া যায়। তো ময়মনসিংহ, গাজীপুর এই অঞ্চল, টাঙ্গাইল এই অঞ্চলগুলা হচ্ছে বেসিক্যালি সমতল এলাকার শালবন নামে পরিচিত। জায়গাগুলা কিন্তু চিহ্নিত করে দিলাম। পার্বত্য এলাকা পাহাড়ে পাওয়া যায়। পাহাড় কোন জায়গায় আছে চিন্তা করেন, সিলেটে পাহাড় আছে, আছে কোথায়, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, ওই অঞ্চলে পাহাড় আছে, তাহলে ওই অঞ্চলে পাওয়া যায়, সিলেটে পাওয়া যায়। তারপরে কি ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ মানে কি সুন্দরবন। সুন্দরবন কোথায় কোথায় আছে, সাতক্ষীরাতে আছে, খুলনায়, বাগেরহাটে, পটুয়াখালী আর বরগুনায়। তাহলে এই 5টা জেলা কি হবে, এইখানে আছে ম্যানগ্রোভ হবে। এরপর আছে শালবন। ভাই শালবন কোথায় আছে, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল এইসব অঞ্চলে আছে, শালবৃক্ষ পাওয়া যায়, শালবন। তাহলে শালবন কোথায়, এই অঞ্চলগুলা। আর লাস্টে আছে গ্রামীণ বন। এটা হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু শালবন নতুন ভাবে তৈরি করা হচ্ছে বা বৃক্ষ লাগানো হচ্ছে, এটা হচ্ছে গ্রামীণ বন। ওকে, এখন দেখি আমরা পরে কি আছে। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রশ্ন আসে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সুন্দরবনকে স্বীকৃতি দিয়েছে কে, ইউনেস্কো। মনে রাখবেন, ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টারি 7ই মার্চকে দিছে। সবকিছুর স্বীকৃতি দেয় কিন্তু ইউনেস্কো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটারও স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো কাকে, সুন্দরবনকে। একক বৃহত্তম হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি, একক বৃহত্তম বন হচ্ছে সুন্দরবন, বাংলাদেশের ফুসফুস। সুন্দরবনের আয়তন হচ্ছে 5,575 বর্গ কিলোমিটার, 5,575 বর্গ কিলোমিটার। সুন্দরবনের 62% হচ্ছে বাংলাদেশে পড়েছে, বাকি 38% পড়েছে ভারতে। সুন্দরবন বাংলাদেশের 5টি জেলাকে স্পর্শ করেছে। একটু আগেই বলে দিচ্ছি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী আর বরগুনা, এই 5টা জেলা, এই 5টা জেলাকেই স্পর্শ করেছে। ওকে,
বাংলাদেশের 64 জেলার মধ্যে 28টি জেলার রাষ্ট্রীয় বনভূমি নেই। 28টি জেলায় কোনো বনভূমি, রাষ্ট্রীয় কোনো বনভূমি নেই, অর্থাৎ ওইভাবে কোনো উৎপাদিত কোনো বনভূমি নেই, এখানে নিজ উদ্যোগে লাগানো বনভূমি আছে। বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে 7টি জেলায়। 7টি জেলায় আছে প্রয়োজনীয় বনভূমি রয়েছে। এই যে 25% থাকার কথা, এটা মেনটেন হয়েছে মাত্র 7টি জেলায়। বাকি 64 জেলার মধ্যে বাকি যে 57টি জেলা আছে তার কোনো জায়গায় এটা মেনটেন হয় নাই। বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ এটা হবে বৈলাম বৃক্ষ। সবচাইতে লম্বা বৃক্ষের নাম হচ্ছে বৈলাম বৃক্ষ। বৈলাম বৃক্ষের জন্ম হয় বান্দরবনের বনাঞ্চলে। বান্দরবনের যে বনাঞ্চল আছে পাহাড়ি এলাকা, ওইখানেই হচ্ছে বেসিক্যালি বৈলাম বৃক্ষের জন্ম হয়ে থাকে। উপকূলীয় সবুজ বেষ্টনী তো এত বেশি, এই যে আইলাস, সিডর, ঘূর্ণিঝড় কত কি হয় না, এটা থেকে রক্ষার জন্য সরকার কিছু প্রজেক্ট নিচ্ছে। যেমন আছে উপকূলীয় অঞ্চলে যেহেতু আছে সমুদ্রের দিক থেকে ঘূর্ণিঝড়টা আছে, তো সরকার কি করছে একটা বিশাল অঞ্চল ব্যাপী বৃক্ষ লাগায়, প্রত্যেক বছর প্রচুর পরিমাণে বৃক্ষ লাগায়, এরকম একটা বেষ্টনী তৈরি করছে। এই বেষ্টনীকেই বলা হয় উপকূলীয় সবুজ বেষ্টনী, যে গাছ দিয়ে বেষ্টনী তৈরি করা। ঘূর্ণিঝড় এসে গাছে লাগবে আর গাছের কিছু হবে না, এই যে গাছে লাগতেছে কিছু হচ্ছে না, এটাই হচ্ছে উপকূলীয় বেষ্টনী। তো উপকূলীয় বেষ্টনী এটা করা হয়েছে 10টি জেলায়। উপকূলের 10টি যে জেলা আছে ওইখানে সাধারণত এটা করা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। ম্যানগ্রোভ লোনা পানি বা কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো এক ধরনের শ্বাস গ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছ শ্বাসমূল। এই শ্বাসমূলের সৃষ্টি হয়েছে মূলত ম্যানগ্রোভ বন সুন্দরবনে শ্বাসমূল পাওয়া যায়। তো শ্বাসমূল কোথায় পাওয়া যায় তাইলে? সুন্দরবনে পাওয়া যায়। এটা সুন্দর করে মনে রাখতে হবে, ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবনের বৃক্ষ যেখানে আছে শ্বাসমূল পাওয়া যায়। প্রশ্নটা এমন আসছিল যে শ্বাসমূল পাওয়া যায় কোন বনাঞ্চলের বৃক্ষে? ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের বৃক্ষে। এটা কিন্তু নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। সো আমরা পরবর্তীতে দেখি কি আছে, আমরা একটু দেখি ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায় কোথায়। ম্যানগ্রোভ বলছি না যে শ্বাসমূল আসলে লোনা পানিতে আসলে ডুবে থাকতে সেখান থেকে কিন্তু শ্বাস নেওয়া যায় না। মানুষজন যেমন পানির তলে থাকলে শ্বাস নিতে পারে না, বৃক্ষেরও তো শ্বাস প্রশ্বাসের দরকার আছে। বৃক্ষ হয়তো সালোক সংশ্লেষণে আছে, অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড নেয়, বাট তার কিন্তু শোষণ সারাদিনই চলতে থাকে। তো তোমাদের যারা বিজ্ঞান পড়াবে যে ভাইয়ারা আপুরা, তারা এটা নিয়ে ব্যাখ্যা করবে। আমি আমার মতো ব্যাখ্যা দিচ্ছি তোমাদের, সেটা হলো ম্যানগ্রোভ বনাঞ্চল। ম্যানগ্রোভে যেহেতু আছে লোনা পানির এলাকা বা লোনা পানি, তো লোনা পানির শিকড় গুলা নিচেই থাকে, ওরা কি করে মাথাটা উপরে দিয়ে দেয় যে উপর থেকে শ্বাস নিতে হবে, লোনা পানি আসলে সহ্য করতে পারে না। তো এইভাবে উপরের দিকে যে মূলগুলা চলে আসে এগুলাকে বলা হচ্ছে শ্বাসমূল। তো শ্বাসমূল, এই শ্বাসমূলের বৃক্ষ বা ম্যানগ্রোভ বৃক্ষ এটা পাওয়া যায় মূলত সুন্দরবনে। সুন্দরবন যেটা হচ্ছে এই পাশে খুলনা বাগেরহাট এইদিকে, আর একটা আছে কক্সবাজারের উপকূলীয় মরুভূমিতে। কক্সবাজারে যারা বেড়াইতে গেছে তারা মোটামুটি দেখছে ও কক্সবাজারের উপকূলীয় জলাভূমিতে এই ম্যানগ্রোভটা পাওয়া যায়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। এই যে ম্যানগ্রোভ মানে হচ্ছে যে লোনা পানিতে শ্বাসমূল উপরের দিকে বের করে দিয়ে যে বৃক্ষ, এরকম বৃক্ষ বা পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশের যে সুন্দরবন আছে এটাই হচ্ছে সব থেকে বড় সুন্দরবন। পৃথিবীর বিখ্যাত টাইডান ভূমি হচ্ছে সুন্দরবন। বিভাগ অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। বিভাগের ভিতর সব থেকে বেশি রয়েছে চট্টগ্রাম বিভাগে। বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি কম বনভূমি, সবচেয়ে বেশি আছে কোথায়? চট্টগ্রামে। সবচেয়ে কম আছে রাজশাহী বিভাগে। সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহীরে কিন্তু গ্রিন সিটি বলা হয়, কিন্তু আমি নিজে যখন পড়ছিলাম নিজেও কিন্তু অবাক হয়েছি যে গ্রিন সিটি বলা হয় ভালো কথা ভাই, তাহলে কি এখন দেখো তো গ্রিন সিটি কিন্তু সব শেষ, সব দেমাগ শেষ। গ্রিন সিটি বলার পরেও রাজশাহী বিভাগে সব থেকে কম বনভূমি অবস্থিত। সবচেয়ে বেশি কোথায়? চট্টগ্রামে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়, 12 আউলিয়ার দেশ বলা হয়, সেইখানে হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি বনভূমি অবস্থিত। আর সবচেয়ে কম গ্রিন সিটি রাজশাহীতে। আমি নিজেই অবাক হয়ে গেছি, তোমরাও আশা করি যে অবাক হয়ে যাবা। এখন আমরা দেখি পরবর্তীতে কি আছে। গজারি বৃক্ষ স্থায়ীভাবে পরিচিত হচ্ছে শাল নামে। এই যে সুন্দরবন, এই সুন্দরবনের কিন্তু নামকরণের একটা ব্যাপার আছে। সুন্দরবনের প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী। সুন্দরী উদ্ভিদের নাম থেকেই মূলত নামকরণ করা হয়েছে সুন্দরবন। সুন্দরবনের নামকরণ কিন্তু সুন্দরী বৃক্ষ থেকে আসছে। সুন্দরবনের মোয়ালি বলতে যারা আছে মধু সংগ্রহ করে তাদেরকে বলে হচ্ছে মোয়ালি। তাহলে মোয়ালি মিনস হচ্ছে মৌমাছি থেকে যারা মধু
সংগ্রহ করে। বাংলাদেশে প্রথম সামাজিক বনায়নের কাজ শুরু হয় 1981 সালে, এটা দরকার নাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির পরিমাণ বাগেরহাট জেলায় সব থেকে বেশি হচ্ছে বাগেরহাট জেলায়। আর ক্রান্তীয় পাতাঝরা বনভূমিকে দুইটা অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। ক্রান্তীয় পাতাঝরা বনভূমি মিন্স হচ্ছে বছরে এমন একটা সময় আসে, যেমন শীতকালে দেখবা যে গাছের সকল পাতা কিন্তু ঝরে যায় এবং নতুন পাতার সৃষ্টি হয়। তো বছরে এমন একটা সময় আসে যখন এই বনভূমির প্রত্যেকটা বৃক্ষের পাতা ঝরে যায়। তো এই বনভূমিকে বলা হয় ক্রান্তীয় পাতাঝরা বনভূমি। দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, আর হচ্ছে বরেন্দ্র অঞ্চল। তো ভাওয়ালের গড় মিন্স হচ্ছে গাজীপুর, ময়মনসিংহ এই অঞ্চলটা, আর বরেন্দ্র মিন্স তো জানোই রাজশাহী, তারপরে হচ্ছে রাজশাহী বগুড়া ওই অঞ্চলটা। এই দুইটা ভাগে কিন্তু বেসিক্যালি এই বনটাকে ভাগ করা হয়েছে। এখন আছে বিভিন্ন বনভূমির প্রধান বৃক্ষ, এটা একটু দেখি। সর্বপ্রথম তো অবশ্যই বাংলাদেশের ফুসফুস সুন্দরবন চলে আসছে। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী আর হচ্ছে গরান। গরান আর সুন্দরী হচ্ছে বাংলাদেশের সুন্দরবনের প্রধান বৃক্ষ। ভাওয়াল আর মধুপুরের বন, এটার প্রধান বৃক্ষ হচ্ছে শাল বৃক্ষ। এরপর আছে ক্রান্তীয় বনাঞ্চল। ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান বৃক্ষ হচ্ছে শাল এবং গজারি। শাল আর গজারি হচ্ছে ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান বৃক্ষ। সিলেট বনাঞ্চলে প্রধানত পাওয়া যায় জারুল, সেগুন আর মেহগনি। সিলেট যে এলাকাটা আছে ওইখানে গেলে সবাই মোটামুটি দেখবে জারুল, সেগুন আর মেহগনি ওই এলাকাটায় বেশি পাওয়া যায়। এরপর আরো দেখি আমরা কি আছে, বিভিন্ন গাছের ব্যবহার, কোন গাছকে কোন কাজে ব্যবহার করে। শুধু ব্যবহার করলে তো হবে না, একটা তো ব্যবহারের পদ্ধতিও আছে। যেমন আছে গামারি গাছ। গামারি মূলত ব্যবহার করা হয় হচ্ছে সাম্পান। সাম্পান কিন্তু এক ধরনের নৌকা। সাম্পানকে এক ধরনের নৌকা, এটাও কিন্তু আসছে পরীক্ষায়। সাম্পান কি? সাম্পান হচ্ছে এক ধরনের নৌকা। সাম্পান, ও রে সাম্পানের নয়া আমায় নে রে নে ছাড়িয়া, এই যে গানটা আছে তেমন একটা। তো নৌকা তৈরিতে, নৌকা এমনিতে নৌকা তো আছে, ডোঙ্গা নৌকা আছে, এমনি নৌকা আছে, এরকম আছে। আর সাম্পান হচ্ছে যার দুই পাশটা একটু বেশি উঁচু থাকবে। দেখবা যে যেহেতু আছে চট্টগ্রামের যে সমুদ্রের যে ঢেউ আছে, ঢেউয়ের মধ্যে যদি এক পাশে একটু উঁচু না থাকে তাহলে তো ডুবে যাবে। ঢেউয়ে দেখবা যে এইভাবে কিন্তু দুলতে থাকে। তো এটাই হচ্ছে মূলত এক ধরনের সাম্পান। গাম্বারি গাছটা মূলত সাম্পান আর হচ্ছে নৌকা তৈরিতে ব্যবহার করা হয়। গর্জন ব্যবহার করা রেল লাইনের স্লিপার তৈরি করতে। স্লিপারটা কেমন ভাইয়া? রেল লাইন দেখবা এরকম কিছুক্ষণ পর পর যায়, এরকমই আছে। এই যে বিষগুলা, এটাকে বলা হচ্ছে স্লিপার। এই জিনিসটা তৈরি করতে মূলত গর্জন ব্যবহার করা হয়। বর্তমানে গাছগাছালি সব উঠাই গেছে, এখন আসছে তোমার টিন ব্যবহার করা হয়। টিন বলতে এখন আছে লোহা ব্যবহার করা হয় আর কি। তো সেটা হচ্ছে কি হবে, এটা মূলত হচ্ছে গর্জন দিয়ে তৈরি করা হয়। এরপর হচ্ছে শাল হচ্ছে যে বৈদ্যুতিক তারের খুঁটি। অনস আপন এ টাইম এই দেশে কিন্তু শাল বৃক্ষ দিয়ে সবকিছু কিন্তু তৈরি করা হতো। যেমন দেখবা যে বৈদ্যুতিক এরকম খুঁটিগুলা দিয়ে একটাতে একটা এই যেভাবে যায়, এটা কিন্তু একসময় ছিল, বাট বর্তমানে আসলে এটা নাই। এখন আর সেই শাল বৃক্ষ ব্যবহার করা হয় না। এখন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের যে ঢালাই করা, যে পিস দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে সেইগুলা। তো এটা হবে কি, বৈদ্যুতিক তারের খুঁটি এবং আসবাবপত্র তৈরি করার কাজে শাল বৃক্ষ ব্যবহার করা হয়। ওকে, পরবর্তীতে চলে যায়, দেখি কি আছে। ধুন্দল মূলত ব্যবহার করা হয় পেন্সিল তৈরি করতে। ওই যেটা দিয়ে আমরা আর কি লিখি, ওটা তৈরি করতে ধুন্দল ব্যবহার করা হয়। গেওয়া মূলত ব্যবহার করা হয় গ্যাস লাইটের কাঠি আর বাক্স তৈরি করতে। গ্যাস লাইটে যে আগুন টাগুন ধরায় যেটা দিয়ে, এই গ্যাস লাইটের কাঠি আর বাক্স তৈরি করতে গেওয়া ব্যবহার করা হয়। গোলপাতা দিয়ে আছে ঘর যে ছাওয়া হয়, মানে বৃষ্টি যাতে না পড়ে ওইখানে আছে। আমরা তো এখন আছে টিন ব্যবহার করি, আর অধিকাংশ বাড়িতে এখন ছাদ হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি ছাদ আগে তো আর ছাদ ছিল না, তখন আছে গোলপাতা দিয়ে ঘরে ছাউনি ব্যবহার করা হতো। বাঁশ আর ঘাস। বাঁশ আছে কি, বাঁশ দেওয়া বলে, বাঁশ দেওয়া এই বাঁশ সে বাঁশ না। এই বাঁশ হচ্ছে কোন কাজে ব্যবহার করা হয়? কাগজ কলের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। কাগজ তৈরি করার জন্য আমরা সাধারণত কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকি। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সেগুন কোথায় ব্যবহার করা হয়? সেগুন দিয়ে এই যে বিয়ে শাদী যখন করবা তখন দেখবা যে বাপ-মা বলবে যা ফার্নিচার বানাই দে। তো সেটা কি আসবাবপত্র তৈরি করতে সেগুন ব্যবহার করা হয়। সেগুন ব্যবহার করা হয় আসবাবপত্র তৈরি করতে। ওকে, পরবর্তীতে চলে যায় প্রাণী সম্পদ। এখন আমরা বন সম্পদ শেষ, বন্টন পুরা শেষ করে ফেলছি। বাংলাদেশের সবচেয়ে বেশি বন কোথায়? তাইলে বাগেরহাটে। আর সবচেয়ে কম কোথায়? রাজশাহীতে। গ্রিন সিটি বললে খালি গ্রিন সিটি হয় না,
গ্রিন সিটি বাদ, সব বাদ বাংলাদেশে। তাহলে আমি নিজেও অবাক হয়ে গেছি, তোমরা অবাক হয়ে যাবা। এখন আমরা পড়বো বাংলাদেশের যে প্রাণী এবং মৎস্য সম্পদ, বাংলাদেশে মাছ টাছ আছে, এইগুলা নিয়ে আমরা এখন একটু পড়বো। তো দেখি কি আছে। বাংলাদেশের মৎস্য যে আইন আছে, একটা ল আছে বাংলাদেশে, সেই ল মতে 23 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের, 23 সেন্টিমিটারের যে কম দৈর্ঘ্যের যদি কোনো পোনা ধরা সম্পূর্ণ নিষেধ, পোনা মাছ মারা নিষেধ। রুই মাছের যে পোনা মারা সেটা সম্পূর্ণ নিষেধ। রুই মাছের জন্য সব থেকে অভয়ারণ্য, মৎস্য অভয়ারণ্য বলা যায় হালদা নদী। এই হালদা নদীর রুই মাছের একটা 1 কেজি ডিমের মূল্যই লাখ টাকার উপর, যেটা আসলে চিন্তা করাও যায় না। এবং এখানকার রুই মাছ যে কি পরিমাণে বৃদ্ধি পায় তা ভাবতেও পারবো না, মানে এত পরিমাণে মাছ ওইখানে আছে। তো 23 সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই মাছ মারা সম্পূর্ণ নিষেধ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট হচ্ছে 3টা, মাছ নিয়ে গবেষণা করে 3টা জায়গায়। কোথায় কোথায় আছে একটু দেখো। স্বাদুপানির মাছ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটাকে বলেছে বাকিবি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুবই সুন্দর একটা ক্যাম্পাস বাকিবি। এই বাকিবিতে হচ্ছে বাংলাদেশের স্বাদুপানির মাছ নিয়ে গবেষণা কেন্দ্র অবস্থিত। সামুদ্রিক পানির মাছ গবেষণা ইনস্টিটিউট, সামুদ্রিক মানে লোনা পানি, এটা হবে কক্সবাজারে। আর আছে ইলিশ আর নদীর মাছ, নদীর মাছ নিয়ে গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে চাঁদপুরে। তবে এত বেশি কিছু পড়াবে না, লাস্টে যে ধরবে মাছ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত, একেবারে সুন্দর বাংলায় দিয়ে দিবেন চাঁদপুর। এক্সট্রা কোনো কিছুর দরকার হবে না। যদি বেশি ব্রিফলি করে যে স্বাদু পানি, তখন ময়মনসিংহ। যদি বলে লোনা পানি সামুদ্রিক, তখন দিবেন কক্সবাজার। যদি বলে নদী, তখন দিবে চাঁদপুর। বাট যদি বলে যে মাছ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত, এই কথাটা যদি বলে, সাথে সাথে চোখ বুজা দিবেন চাঁদপুর। কোনো ময়মনসিংহ, কোনো কক্সবাজার আমাদের জীবনে নাই। আমরা কি জানি, আমরা সবাই চাঁদপিরা, ঠিক আছে। ওকে, পরে চলে যাই, কি আছে দেখি। বাংলাদেশে মৎস্য প্রজাতি গবেষণাগার অবস্থিত হচ্ছে ময়মনসিংহে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে চিংড়ি গবেষণা, এটা আসবে, এটা গুরুত্বপূর্ণ। চিংড়িটা বাংলাদেশের একটু দ্বিতীয় বর্তমানে বেশি রপ্তানি হয়ে থাকে। চিংড়ি গবেষণা ইনস্টিটিউট, এটা অবস্থিত হচ্ছে খুলনার পাইকগাছায়, খুলনায়, শুধু খুলনা মনে রাখলেই হবে, খুলনাতে অবস্থিত। এরপরে যেটা আছে মাছ, প্রাণীজ, আমিষ জাতীয় খাদ্য। তারপর আছে মাছ রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে বর্তমানে হচ্ছে 7ম। বাংলাদেশ বর্তমানে 7ম আছে। যদিও এটা আসছে সাম্প্রতিক ঘটনা, তো এটা প্রত্যেক বছরই কিন্তু চেঞ্জ হতে পারে। সো এইগুলা একটু চেঞ্জ হওয়ার বিষয়গুলো আছে। সো আপনারা এগুলা কিন্তু রিসেন্ট যে ঘটনা আছে, এটা এবারে পরীক্ষা দেওয়ার 2 দিন আগে এটা দেখবেন। পরীক্ষা দেওয়ার 2 দিন আগে এই জিনিসটা পরীক্ষা দিবেন, তার 2 দিন আগে জাস্ট দেখে যাবেন যে বিষয়গুলা কি, বাংলাদেশ মাছ উৎপাদনে কত, চা উৎপাদনে কত, এই বিষয়গুলা দেখে যাবেন আর কি। তো হোয়াইট গোল্ড, বারবার বলতেছিলাম, হোয়াইট গোল্ড মানে সাদা সোনা, সেটা কারে বলা হয়, চিংড়িকে বলা হয়। চিংড়ি থেকে কিন্তু বাংলাদেশ প্রচুর অর্থ উৎপাদন করতেছে। পোশাক শিল্প যেমন একটা অর্থকরী অবস্থায় চলে গেছে রপ্তানিতে, তেমনি আছে হোয়াইট গোল্ড, চিংড়ি রপ্তানিতে বাংলাদেশের অবস্থান খুবই 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 ভালো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যায়।